আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছু সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা আমাদের শিক্ষা, শিল্প, সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি মোহাম্মদ খুরশিদ আলম, সঙ্গীত শিল্পী। এই একটা পরিচয় ছাড়া আর কোনো পরিচয় দেওয়ার দরকার হয় না এই মানুষটার ক্ষেত্রে। ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ অনেক ভালো আছে। আপনি আমাদের সঙ্গীত জগতে যেভাবে শুরু করেছিলেন, অর্থাৎ আপনার কণ্ঠটা ওই শুরুর দিকে যা ছিল এই সময়টায় তাই আছে বলে আমরা শুনি এবং আমরাও বিশ্বাস করি। এই যে আজকের খুরশিদ আলম, সে আজকের খুরশিদ আলম এবং সেই শুরুর খুরশিদ আলম মধ্যে অনেকগুলো দশক পার হয়ে গেছে, কিন্তু আমরা আসবো সেই শুরু থেকেই, এমনকি আরও আগে থেকে। আপনার শৈশবটা কেমন ছিল? আমার জন্ম জয়পুরহাটে, আর জয়পুরহাটে জন্ম, কিন্তু আমি 6 দিন বয়সে আমি ঢাকায় আসি। ঢাকায় আমি মানুষ হয়েছি যে ওল্ড টাউনে, যেটা আপনার কাজী আলাউদ্দিন রোড বলে আর কি। সবাই যারা দর্শক দেখছেন তারা ওই হাজি সাহেবের বিরিয়ানির দোকান বলে আরও বেশি চেনে আর কি। তো পিছনে বাসাটা আমরা ছিলাম, এবং আমার স্কুল ছিল নবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, আমি পড়ালেখা করেছি। আমরা যে মহল্লায় মানুষ হয়েছে সেই মহল্লাতে গান টান প্র্যাকটিস করা খুব কঠিন ছিল, কারণ সামনে মসজিদ ছিল। আর আশেপাশে যে সমস্ত লোক ছিলেন, আমার দাদা ছিলেন ইন্সপেক্টর স্কুল, আমার দাদা মানে আমার বাবার বাবা, আর আমার বাবা ছিলেন নবপুর গভর্নমেন্ট হাই স্কুলের বাংলার শিক্ষক। আর ওনারা 4 ভাই, তো সবাই এডুকেশন ডিপার্টমেন্টে। আর দুই ভাই ছিলেন ডাক্তার, একজন ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল, আরজন চাইল্ড স্পেশালিস্ট। তো আমার বাবার নাম তসলিম উদ্দিন আহমদ। আমার যেই চাচার মাধ্যমে আমি গানে আসছি, ওনার নাম হলো ডাক্তার আবু হাদেব সাজুর রহমান। তো স্কুলে যিনি শেখাতেন ওনার নাম ছিল শেখ আবুল ফজল সাহেব। তখন আমি রবীন্দ্রসঙ্গীতের ছাত্র ছিলাম প্রথম। যে বেতার কেন্দ্র এখন, যেটি নাজিমউদ্দিন রোডে যে বোরহানুদ্দিন কলেজ আছে, এটা তৎকালীন ইস্ট পাকিস্তানের বেতার কেন্দ্র ছিল। বেতার কর্তৃপক্ষ যেটা করতেন, স্কুল ব্রডকাস্টিং বলে একটা অনুষ্ঠান করতেন। সেটা হতো নারী শিক্ষা মন্দির স্কুল আছে, কামরুসা গার্লস স্কুল একটা আছে, সেখান থেকে মেয়েদের কে ভালো অভিনয় করতে পারে, কে ভালো আবৃত্তি করতে পারে, কে গান গাইতে পারে, এগুলি পিক করতো। মাসের 4টা অনুষ্ঠান হতো বেতার কেন্দ্রে। এইভাবে 65 পর্যন্ত আমার বেতার কেন্দ্রে রবীন্দ্রসঙ্গীতের গান গাওয়া হয়, এবং 64 আমি ম্যাট্রিক পাস করি, এসএসসি পাস করি। পাস করার পর আমি কলেজ অফ মিউজিকে ভর্তি হই। যখন আমি নবপুর স্কুলে 62-63-তে আমি তখন তৎকালীন ঢাকা শহরে যেটি হতো শিক্ষা সপ্তাহ, এখন যেটা বাংলায় বলে শিক্ষা সপ্তাহ, তখন ছিল ইস্ট পাকিস্তান এডুকেশন উইক। সেখানে আমি পরপর 2বার রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গানে ফার্স্ট হই। তখন থেকে আমার যারা বন্ধুবান্ধব ছিলেন তারা বললো গানটাই ভালো। আর আমার বাসায় আমার চাচা ওই ডাক্তার আবু হাদেব সাজুর রহমান, উনি বলেন গান ভালো, কিন্তু আমার হোল ফ্যামিলি গানে এসেছে। 65-এ যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড হলো, তখন আমি শাহবাগ বেতার তখন নতুন হয়েছে, শাহবাগ বেতার কেন্দ্রে যেতাম। জব্বার ভাইকে দেখতাম, হাদি ভাইকে দেখতাম, মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেবকে দেখতাম, খন্দকার ফারুক আহমদ, মাহমুদ নবী সাহেব, সবাইকে দেখতাম। কিন্তু আমার গান গাওয়ার ছিল না, কারণ অডিশন দিতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমি বাংলাদেশের কোনো শিল্পীর গান জানতাম না। তো 65-এ পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া একটা যুদ্ধ লাগলো। ওই যুদ্ধের টাইমে জব্বার ভাই আমাকে বলো, ছোটো ভাই একটা ফাংশন আছে আগামীকালকে, তুমি আমার সঙ্গে যাবা কিনা। তো আমি খালি চিন্তা করলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ একটা শিল্পী আমাকে বলতেছে গান গাইতে, ওইটাই পরম পাওয়া। তা আমি তখন ভারতীয় যত হিন্দি গান আছে সবগুলি গাইতাম। সবচেয়ে এই বড় ব্যাপার হলো, তখন সাবিনা ইয়াসমিনও গান গাইতেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান লিখো আমার জন্য। 66-এ তখন আমি খন্দকার ফারুক আহমদ বলে একজন বগুড়ার একজন শিল্পী, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত পপুলার, এবং সিনেমা দাপটের সঙ্গে গান করেছেন। উনি আবার আমার দেশের। তো ওনাকে বললাম, ভাই আমি তো এখানকার কোনো গান জানি না। তো উনি আমাকে 2 দিনের 7টা গান শেখালেন। শেখানোর পরে অডিশন দিলাম। সেই অডিশন বোর্ডে ছিলেন ফেরদৌসী রহমান, আব্দুল আহাদ, রবীন্দ্রসঙ্গীতের একজন বলবো যে বিজ্ঞ একজন সুধীজন, আর সমর দাস বলে একজন সুরকার ছিলেন। তো সমর দাস বললেন, গলা ভালো, কিন্তু তুমি একজনকে কপি করো, মানে ভারতীয় একজন শিল্পীকে কপি করতাম। তা বললাম, হ্যাঁ করি। তো উনি বলেন যে যতদিন উনি থাকবেন
লোকে বলবো খুরশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো। তো উনি জিজ্ঞেস করলেন তুমি আমাকে চিনছো কিনা? আমি বললাম না চিনে। তো উনি বললেন আমি 6 তারে ব্যবসা করি। যখন বলছে 6 তারে ব্যবসা করি তখন বলছে যে আমি আপনি চিনতে পারছি। ওই একটু আগে বললাম চিনলাম, আমাকে না আপনি গিটার শিখান, আমার একটা ফ্রেন্ড আপনার কাছে গিটার শিখে। তখন আমার বন্ধুর নাম বললাম, বন্ধুর নাম ছিল আবুল কায়ের শের, ডাকনাম মিঠু। তখন সমর্থ আমাকে বললো যে আমি লক্ষ্মীবাজারে থাকি, তুই কই থাকিস? আমি বললাম কাজী আলোচনা। কই 6টার সময় আসতে পারবি আমার রেগুলার বাসায়? তো ওনার বাসা আমি লক্ষ্মীবাজারে 6টায় যেতাম। 1 ঘন্টা উনি পিয়ানোতে সা ধরে থাকতেন, কোনদিন সা একদিন রে গা এরকম। কিন্তু ওই 1 ঘন্টার ভিতরে দেখা গেল যে আধা ঘন্টায় হয়তো একটা সা ধরে আছে, কিংবা রে ধরে আছে, কিংবা গা ধরে আছে। এইভাবে বললো। 6 মাস পরে ওনার বাবা বলতেছে ছেলেটাকে মেরে ফিরবি, আর উনি বলতেছেন ছেলেটাকে মানুষ করতেছে। আচ্ছা। এদিকে কলেজ অফ মিউজিকে পড়তে আরম্ভ করলাম। বাড়ির মজুমদার, ওনার বাড়ি পাবনাতে, বাপ্পা মজুমদারের বাবা। উনি কলেজ অফ মিউজিক করলেন, সেখানে ভর্তি হলাম। সেখানে ভর্তি হওয়ার পরে আমি আবার ছায়ানটে গেলাম। এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি পড়েছিলাম, তারপর পড়ার সুযোগ হয় না, কারণ তখন আমি অলরেডি বেতারে গান শুরু করেছি। তা আজাদ রহমান সাহেব, ওনার পরিচয় হয়, আমার সঙ্গে পরিচয় হয় ছায়ানটে। আর উনি ছিলেন আমার চাচার একজন ঘনিষ্ঠ লোক, যার কথা বললাম ডাক্তার আবু হাজের সাহায্য রহমান। তো উনি আমাকে বিভিন্ন গান টান শিখে রাখতেন। হঠাৎ ওই যখন কমার্শিয়াল সার্ভিসে যে আর্টিস্ট ফেল করলো, তখন উনি আমাকে ফোন করলেন তুমি একটু রেডিওতে আসো, এই 2টা গান গাবো। একটা গানে গীতিকার ছিলেন সিরাজুল ইসলাম সাহেব, কেরানীগঞ্জে বাড়ি। আর একটা গানে গীতিকার ছিলেন, ওনার বোন গান গাইতেন, ওনার বাড়ি বগুড়া। গীতিকারের নাম হলো জেবুন্নেসে জামাল। এবং রেডিওতে এই নামটা আমরা প্রচুর শুনেছি তখন। আর ওনার ছোটো বোন গান গাইতেন আঞ্জুমানার বেগম। আর ওনার মেয়েও এখনও জীবিত আছেন, অত্যন্ত সুপার সিঙ্গার ছিলেন, জিনাত রানা। তো ওই গানটা, একটা গান হলো সিরাজুল ইসলাম সাহেবের, যেটা এর সুরকার আজাদ রহমান সাহেবই ছিলেন। তো একটু শোনাতে হয়। গানটা ছিল আপনার আজাদ রহমান সুরারূপিত এবং কবি সিরাজ। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটা গান ছিল। একটা জীবনশ্রী জামাল আপার লেখা, যেটা ওইটা আজাদ রহমান সাহেবের সুর করা। ওইটা হলো চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলসের গুচ্ছ। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। এই 2টা গান যখন বেতারে প্রচার হলো, তখন HMBর এখানে কোনো প্ল্যান ছিল না, HMB ডিস্কের কোনো প্ল্যান ছিল না। এখানে একটা লিয়াজো অফিস ছিল, সেটার চিফ ছিলেন কলিম শরাফি, আমাদের রবীন্দ্রসঙ্গীতের শ্রদ্ধাভাজন শিল্পী, আর একজন মহিলা রোজি লতিফ। তো ওনারা এখানে, যারা আমায় একক না, নবী ভাই, বশির আহমদ সাহেব, হাদি ভাই, মাহমুদ নবী সাহেব, খন্দকার ফারুক আহমদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, শওকত হায়াত খানে, যাতে ফেরদৌসি রহমান, আঞ্জুমান আপা যারা গান করতেন, এই গানগুলি যাদের হিট করতো, যাদের গানগুলি হিট করতো সেগুলি পাকিস্তানে পাঠাতো। পাকিস্তান থেকে ডিস্ক হয়ে এখানে মার্কেটিং করতো। 1967-এ আমার গানটা বের হয়, 1968-এ এটা অল ওভার পাকিস্তানের সেলের 7 স্ট্যান্ড করে। এইভাবে আমার গানের যাত্রা শুরু, এবং 69-এ আমি জীবনের প্রথম ছায়াছবিতে গাওয়ার সুযোগ পাই। সঙ্গীত জীবনে প্রবেশের যে গল্পটা, সেটা শুনছিলাম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপনার জীবনের, যে অধ্যায়টার জন্য আপনি বিশেষভাবে পরিচিত, চলচ্চিত্র বা প্লেব্যাক সিঙ্গিং, এই জায়গাটায় কীভাবে প্রবেশ করলেন একটু শুনবো। 69-এ আপনার আজাদ রহমান সাহেব একটা ছবি পান, সেটার নাম হলো আগন্তুক, ছবির নাম আগন্তুক। পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব, আর ছবির নায়ক ছিলেন আপনার রাজ্জাক আর কবরী। তো আমি আজাদ রহমান সাহেব আগেই বলছিলাম যে আজাদ রহমান সাহেব আমাকে অনেক গান শিখে রাখতেন। তো উনি একটা গান করলেন সিনেমাতে, এটার মূল শিল্পী ছিলেন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী নজরুল সঙ্গীতের সোহরাব ভাই, সোহরাব হোসেন। উনি একটা গান করেছিলেন এই ছবির জন্য, ওইটা গীতিকা খুব সম্ভবত আজিজুর রহমান সাহেব ছিলেন। তো ওইটাতে আমি এবং পল্লী গীতির একজন শিল্পী ছিলেন বাড়ি শ্রীপুর, অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন আফটার আব্দুল আলিম সাহেব, ওনার নাম হলো আব্দুর রুফ।
আর চিটং এক ভদ্রলোক ছিলেন, উনি টিসিবিতে চাকরি করতেন, ওনার নাম মিয়া মোহাম্মদ বদরুদ্দিন। আর আমি তিনজনে মিলে ওই গানের সৌরভ ভাইয়ের সঙ্গে কোরাস আমরা গান গেলাম। গানটা একটু শোনাই। গানটা ছিল সৌরভ ভাইয়ের লিড ছিল। ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন, আরে দেখ ভেবে তুই এই যে আরে দেখ ভেবে তুই মন, এটা বলার জন্য আমরা তিনজন একত্র হতাম। তো ওইটা দেখার পরে আজাদ রহমান সাহেব বললো তুমি একটু বাসে এসো, আমি তোমাকে দিয়ে একটা ছবিতে গান গাবো। তখন আমি ওইটা অতটুকু করিনি যে ছবির গান কীরকম হয় না হয়। গানটা শিখলাম। তো ইন্দিরা রোডে একটা স্টুডিও ছিল, এটা ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানির নাম ছিল। তা আমি যখন রেকর্ডিংয়ে গেলাম তখন প্রডিউসার জিজ্ঞেস করতো শিল্পীকে, আজাদ রহমান সাহেব বলো এই শিল্পী। তখন আমি ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি। তো বললো যে আপনি শিল্পী চেঞ্জ করেন। এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে তখন বেতার কেন্দ্রে যারা মিউজিক ডিপার্টমেন্টে চাকরি করতো তারা বলতেছে যে আমাদের খুরশিদ আলম আছে ছবির গান গাবে, চলো যাই। তো 6-7 জন অফিসার আসছিলেন। তো যখন বললো প্রডিউসার বললো যে গান হবে না, তো আজাদ রহমান সাহেব বললেন যে আমি স্টোন চিনতে ভুল করিনি। তো আমি স্টোন মানে পাথর, এটাতে আছি। আমি বুঝি না যে পাথর আর গানের সঙ্গে কী পার্থক্য, এটা কিছু বললাম। তো রাজা ভাই যখন দেখলো যে রেকর্ডিং হলো না, উনি বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়ে বলে ওনার ওয়াইফের সঙ্গে পরিচয় করে দিলেন, ছেলের সঙ্গে পরিচয় করে। ছেলে তখন ছোটো ছিল। তারপরে কুক যে রান্না করে, সিকিউরিটির লোক সবার সঙ্গে পরিচয়। পরপর 3 দিন উনি এরকমভাবে নিয়ে গেল। উনি কীভাবে রাগলে কীভাবে কথা বলেন, হাসলে কীভাবে কথা বলেন, প্রত্যেকটা জিনিস দেখা দিয়ে তারপর 3 দিন পর উনি বললেন আপনার ভয়েস আমি লিপসিং করব। তখন আবার ওই আগন্তুক ছবির গানটা রেকর্ডিং হলো। এবং এরপর আমাকে আর পিছনে তাকাতে হয়। একটু ভিন্ন প্রসঙ্গ, আমাদের অনুষ্ঠানটার পৃষ্ঠপোষক যারা, তাদের একটা বড় কার্যক্রম আছে, সেটা হচ্ছে স্কুল ভিত্তিক বইমেলা। আপনাকে বলেছি আমরা। তবে সঙ্গীত শিল্পী যারা, তাদের কিন্তু প্রথমে একটা পড়ার বা পড়াশোনার মধ্য দিয়ে যেতে হয়। বিশেষ করে তিনি যখন একটা লিরিক বা একটা গীতি কবিতা পড়েন, তিনি যদি সেটার মর্মার্থ অনুধাবন করতে না পারেন তাহলে ঠিকভাবে এক্সপ্রেশন দিতে পারবেন না, গলায় তুলতে পারবেন না। সেটা আমি বলি যে আজ থেকে এখন 2025, কিন্তু আগে যখন 50s কিংবা 60s 70s গান যখন হতো, তখন সুরকারের ওইখানে শিল্পী নিজে একবার পড়তো। সুরকার দেখতো যে শিল্পী ঠিক মতো পড়ছে কিনা, ঠিক আছে। তারপরে যখন সুরারোপ করা হতো তখন আবার রিহার্সেল করে দেখানো হতো যে ব্যথার জায়গায় ব্যথা দিতে পারতেছে কিনা, হাসি জায়গায় হাসি দিতে পারতেছে কিনা, দুঃখের জায়গায় দুঃখ দিতে পারতেছে কিনা, খুশির জায়গায় খুশি দিতে পারতেছে কিনা, এটা সুরকার করে। তো প্রত্যেক সময় এটা পড়তে হয়। তো এই যে পড়ার বিষয়টাকে বাড়ানোর জন্যই তারা একটা কার্যক্রম হাতে নিয়েছে, স্কুল ভিত্তিক বইমেলা। যে স্কুলে স্কুলে বইমেলা করা, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? হয়তো আপনাকে বিষয়টা আগে আমরা জানাতে পারিনি। এটা আসলে আমি সত্যি কথা বলি, এটা একটা ওনারা যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। এটি মহতী একটা উদ্যোগ। এখন ওনারা হয়তো যে উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি ভালো বলতেছি, আরও 10টা লোক ভালো বলতেছে, কিন্তু যারা গ্রহণ করবে বইগুলি তারা কতটুকু, এখন কিন্তু প্রযুক্তি এমন একটা জায়গায় যে চলে আসছে যে হাতের মুঠোয় সব আসছে। এখন ওরা, আমি দেখেছি যে আগে যেরকম বিশ্ব সাহিত্য কেন্দ্র, লোকে মানে আগে স্কুলে লাইব্রেরি ছিল, লাইব্রেরি থেকে বই পড়তো, ঠিক আছে। কলেজে যারা পড়তো সেখান থেকেও বই নিয়ে পড়তো, ইউনিভার্সিটিতেও বই নিয়ে পড়তো। এখন কতটুকু আছে, কেন সব তো মোবাইলে পাচ্ছে। তারপরে আমি বলবো যে চেষ্টা করতেছে, চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আপনি যখন এখানে ঢুকলেন তখন পেছন থেকে কেউ কেউ গাইছিলেন চুমকি চলেছে একা পথে। তার মানে আপনাকে দেখলেই নিশ্চয়ই, আপনি রাস্তায় একা চলেন, আপনি চললেও হয়তো চুমকি মনে করে এই গানটা গায়। তো আপনার কণ্ঠে একটু যদি 2টা লাইন না শুনি। যেটা হয়েছে আমি বলি আপনার, আমি এই যাবৎ 2015 পর্যন্ত আমি প্রায় 500 ছবিতে গান করেছি, ঠিক আছে। কোনো ছবিতে হয়তো 4টা গান এককভাবে করেছি, কোনো ছবিতে হয়তো 2টা সলো করেছি, 2টা ডুয়েট হয়েছে এরকমভাবে। তবে আমার হায়েস্ট ছবি হলো লালু হুলুর, সেখানে 6টা গান ছিল। 6টা গানই আমার সুবলদার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে দিয়ে গানটা গাইছিলেন। তবে প্রথম দিকে আমি গানটা গাইতে রাজি হইনি, কারণ 2 জন প্রডিউসার ছিলেন। তোমার বাড়ি যেখানে, সেখানে প্রডিউসার ছিল ভূঁইয়া ফ্যামিলি। ওইখানে ভূঁইয়া ফ্যামিলি একটা আছে, তারা ওই লালু হুলু ছবির প্রযোজক ছিল। তো সুবলদার বাসায় সুবলদা বলতেছে খুশিদ ওনারা প্রডিউসার ওই লালু হুলু ছবির, তোমাকে দিয়ে গান গাইতে। আমি জিজ্ঞেস করলাম এই কাহিনীকারকে, তখন বললো ডক্টর নিরঞ্জন গুপ্ত। তো তখন আমি বললাম সুবলদা আমাকে দিয়ে গান গাওয়ায় না। তো প্রডিউসাররা বলতেছে কেন আপনি গাবেন না?
তা আমি বললাম যে দেখেন এই ছবি বোম্বেতে হয়েছে 1970-তে, একই কাহিনী নিয়ে, হিন্দিতে। ওটা ছবির নাম ছিল দোস্তি, ওখানে মোহাম্মদ রফি সাহেব গেছে। এই ছবির কাহিনী নিয়ে পাকিস্তানে হয়েছে হামরাহি বলে একটা ছবি, সেটাতে আহমদ রুশদিকে বাদ দিয়ে সোহেল রানাকে নেওয়া হয়েছে। আবার এই ছবির 1978-এ গিয়েছে আপনার মান্না দে, একই ছবির কেন। তখন সুবলদা বলে ওনারা বলতেছে তোমাকে, আমি বললাম দেখ আমি তাহলে 7-8 দিন সময় দেন। তো রফি সাহেবের একটা গান ছিল, ওই গানটা আমি প্রায় প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। 15 দিন পরে আমি সুবলদার কাছে গিয়ে বললাম এইবার দেন আপনি গানটা শিখি। তখন তাহলে আলু ভুলিতে আমার জীবনে সবচেয়ে বেশি গান করার সুযোগ হয়েছে, সবচেয়ে বেশি মানে এককভাবে আমি 6টা গান গেয়েছি। আমি এককভাবে যে খুরশিদ আলম হয়েছে এটা আমি কোনোদিন বলি। কিন্তু ভাইয়া আমরা কিন্তু একটা অনুরোধ জানিয়ে রেখেছিলাম, অন্তত 2টা লাইন তো আমরা শুনবো, চুমকি চলেছে একা পথে। আচ্ছা, এই ছবির নাম হলো দোষ দুশ্মন, গীতিকার দেওয়ানজুর সাহেব, সুরকার প্রয়াত আলম খান। এই ছবিটি শোলে অবলম্বনে করা হয়, বোম্বে শোলে ছবির অবলম্বনে। এই সিকোয়েন্সে ওইখানে যে গানটি ছিল ওইটা কিন্তু হিট করেনি বোম্বেতে। ওইখানে নায়ক ছিল ধর্মেন্দ্র আর হেমা মালিনী, আর এখানে নায়ক ছিলেন শাবানা আর ওয়াসিম সাহেব আর সোহেল রানা। ওইটির চেষ্টা করতেছে আর কি। রাগলে তোমায় লাগে আরো ভালো, ও চুমকি চলেছে একা পথে। এই ভাইয়া আমরা আপনার সঙ্গী জীবনের কথা শুনছিলাম, বিশেষ করে চলচ্চিত্রের গানে কিভাবে নিয়মিত হলেন সেই বিষয়ে। তবে যে বিষয়টা আমাদের খুব অবাক করে, একটু আগেও বলছিলাম যে আপনার কণ্ঠটা কীরকম আছে, এটা কিভাবে সম্ভব হয়? এই একটা পর্যায়ে এসে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এক সময় হয় আমাদের মাথার চুল কালো থাকে, তারপর সাদা হয়ে যায়, চুল কমে যায়, কণ্ঠে একটা পরিবর্তন আসে। আপনার কণ্ঠ কীরকম? এটা আমি সত্যি কথা বলি যে আমার ব্যক্তিগত অভিমত আর কি, সবাইকে বিশ্বাস করতে হবে এটা। আমি বিশ্বাস করি যে এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আর বাংলাদেশে যত লোক সংখ্যা আছে আর কি, যদি 20 কোটি থাকে তার ভিতরে হয়তো 5 কোটি আমার ভক্ত, তাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমি গান করতেছি। এটা আবার আরেকটা ব্যাপার বলি যে নিজের চর্চাও করতে হয়। আমি একটা অন্যভাবে একটা এক্সাম্পল দিই। একটা লোক একটা 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলো, সেই গাড়িটাকে কিন্তু বসে রাখছে। আর একটা 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, সেটা কিন্তু সবসময় চলতেছে। এই গাড়িটাই ভালো থাকবে, কিন্তু 1 কোটি টাকার গাড়িটা ভালো থাকবে না, বিকজ চলে না। তো এই গান বাজনা একই অবস্থা আছে, যে গান বাজনাটা হলো সবসময় আমি এখন আমার আর শেখার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শেখার শেষ নেই, ঠিক আছে? কিন্তু এখন আমার গান শেখার মতো অবস্থা নাই, কার কাছে শিখতে যাব? আমি যেটুকু জানি সেটা নিয়েই আমি প্রচুর গান শুনি। মানে যতক্ষণ আমি দিনে বিকালে যেটুকু সময় পাই, শুধু ঘুমেরটা আমি বাদ দিয়ে বাদ বাকি সময়টা আমি গানের ভিতরে থাকি। সেটা ভারতীয় গান হতে পারে, পার্শ্ববর্তী রাষ্ট্রের গান হতে পারে, পাকিস্তানের গান হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে। গানের ভিতরে আমি থাকি যাতে আমার ডিরেল না হয়ে যায়, কিন্তু সেই জন্য আমি সবসময় গান শুনতে আগ্রহী। আরেকটা বিষয় খেয়াল করি, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনে যখন গানের রেকর্ডিংগুলো হয়, সেখানে দেখা যায় আপনার সঙ্গে যারা গান গাইছেন এই প্রজন্মের শিল্পীরা হয়তো আপনার ছেলে মেয়ে না, একেবারে নাতি নাতনির বয়সের, কিন্তু আপনি তাদের সঙ্গে মানিয়ে যাচ্ছেন অথবা তারা আপনার সঙ্গে মানিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়? এটা হলো কি নিজের উপরে ডিপেন্ড করে, কারণ আমার তো এটা ছাড়ার সেকেন্ড কোনো থট নেই। আমার যদি অন্য কোনো এটা কাউকে হিট করার জন্যে কিংবা দুঃখ দেওয়ার জন্যে কিংবা কাউকে টিজ করার জন্য না, যেটা সত্য সেটাই বলতেছি, যে আমার যদি যে আমার বাসা ভাড়া দিয়ে খাওয়া টাওয়া যে পয়সাটা লাগে, এই পয়সাটা যদি আমি পেতাম, আমি একদম সত্যি একটা কথা বলি, আমি গান ছেড়ে দিতাম। কারণ এখন যা গানের অবস্থা, তাতে আমার মনে হয় যে এখন সুস্থ মস্তিষ্কের ভিতরে নাই গান বাজনা। গান বাজনা এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা খুব অস্থির হয়ে গেছি। এখন তো আগে ছিল বেতার কেন্দ্রে শুনতে শুনতে লোকে ইয়ে করতে, এখন হলো ভিউজ, কত ভিউজ হলে এটার উপরে ডিপেন্ড করতেছে। তা আমি একদম সত্যি কথা বলি যে গানকে আমি সাংঘাতিক রকম ভালোবেসেছি, যে ভালোবাসা সেটা বলা যাবে না। গানের সঙ্গে আমি গাদ্দারি করতে রাজি না, যার জন্য এখন যে নতুন প্রজন্ম আমাকে তো গাইতেই হবে, প্রত্যেকের সঙ্গে আমার গাইতে হবে যদি আমি থাকতে চাই। আর যদি আমি মনে করি যে না আমি একটা সিনিয়র আর্টিস্ট, এই জুনিয়রের সঙ্গে গাবো, জুনিয়রদের কাছে অনেক শেখার আছে। এখন যে শিল্পীরা আসছে তাদেরকে
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে হয়তো আমরা যে সমস্ত সুরকারের সঙ্গে কাজ করার সুযোগ সুবিধা পেয়েছিলাম, তারা যদি ওই সমস্ত সুরকারের সঙ্গে সুযোগ সুবিধা পারে, তারা আমার চাইতে অনেক উপরে উঠতে পারতো। কিন্তু আল্লাহর এমন ব্যাপার, তারা যখন মাত্র টেক অফ করতেছে, এখনকার আমি একদম সাংঘাতিক দৃঢ় বিশ্বাস আমার যে এখনকার যে শিল্পীরা আসছে, দে আর মোর ট্যালেন্টেড দেন আমাদের চাইতে অনেক ট্যালেন্টেড। এই পর্যায়ে এসে আপনার পরিকল্পনাটা আমার কিছু পরিকল্পনা নেই, সত্যি কথা বলি। আমার যেটা অসুবিধা লাগে সেটা হলো যে আমি সবার কাছে বলি যে গান বাজনাটাকে কেউ মানে খুব হালকাভাবে না নেওয়া উচিত। গান বাজনা যদি মনে করে যে না আসলাম কয়েকদিন একজন ওস্তাদের কাছে ভালো পয়সা দিয়ে শিখলাম তারপরে গান করতে, ওইটা না। সবসময় আপনি যেদিন থেকে গান স্টার্ট করবেন, যদি এটাকে পেশা হিসাবে নেন, তার যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনাকে ওইভাবে তরিকার মতো চলতে হবে, যে এইটার থেকে এইটুকু করলাম, এটা থেকে এটা, তাইলে আপনি আল্লাহ আপনাকে সে রাস্তা করা দেবে। আর আমার একটা কথা বলি যে আমার হতাশা বলে কোনো জিনিস নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি নিচের দিকে তাকানোর চেষ্টা করি যে আমার চেয়ে তো খারাপ অবস্থায় অনেক লোক আছে, তাদের কাছে তো আমি রাজা বাদশা। এইটা আমার ভালো থাকার, সুস্থ থাকার সবচেয়ে বড় ইয়ে। মেবি লোকে বলবে যারা বেকুব তারা হয়তো এই চিন্তা করে, হতে পারে আমি বেকুব। নিঃসন্দেহে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে গাজী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা শুনছিলাম আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের। তিনি কথা বলছিলেন তার সঙ্গীত জীবনের, তিনি কথা বলছিলেন তার ব্যক্তি জীবনের। আমরা সমৃদ্ধ হচ্ছিলাম, তবে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন আমরা তাদের হাতে বই তুলে দেই। আজকেও বই তুলে দিব তার হাতে, তবে তার আগে আমি বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি অর্থাৎ আলোকর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ প্রচারিত হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় ইউটিউব চ্যানেলে। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি ইকবাল খন্দকার। সবার জন্য শুভকামনা।